হৃদমায়ার প্রেমগাথা সিজন ১ পর্ব সংখ্যা ৫৫-৫৬। লেখনীতে রিক্তা ইসলাম মায়া। গল্প পাঠে আমি অরোরা ইসলাম। দুপুর গড়িয়ে পড়ন্ত বিকেল, আর্দ্র শীত ধরণী জুড়ে। মায়া বেলকনিতে বসে পড়ন্ত বিকেলের ওই হেলে পড়া আম গাছটার দিকে তাকিয়ে। অল্প বাতাসে আম গাছের পাতাগুলো নড়ছে মৃদু মৃদু, শরীর কাটা দিচ্ছে শীতে। তারপরও গায়ের এক পাশের ওড়নাটা অবহেলায় পড়ে আছে ফ্লোরে, বাকি অর্ধেকটা মায়ের অপর কাঁধে জড়িয়ে। শূন্য হাত দুটো কোলে রেখে দৃষ্টি অদূর বারান্দার সঙ্গে নড়ে পড়া আম গাছের ডালে। তক্ষুনি শব্দবিহীন পায়ে এসে বারান্দার দরজায় দাঁড়ালো জুই। অগোছালো মায়ের দিকে তাকাতেই নির্জীব মায়া জুইয়ের উপস্থিতি বুঝে নমনীয় গলায় বলল, ওরা আবার ঝগড়া লেগেছে। মায়ের দৃষ্টি তখনও ওই অদূরে আম গাছটায় আটকে। জুই অগোছালো মায়ের দিকে তাকিয়ে খুবই ধীর গলায় সম্মতি দিল। হুম। আরিফ ভাই কই? ভাই বাড়ি থেকে বেরিয়ে গেছে রাগারাগি করে। ও। মায়ের ও বলা ছোট্ট শব্দটাতে যেন ক্লান্তির প্রকাশ পেল। মায়া দীর্ঘদিনের মানসিক পীড়ায় ভুগছে। কারোর সাথে কথা বলে না, আর না পরিবারের কারোর সাথে কথার কোনো উত্তর দেয়। সবসময় চুপচাপ বসে থাকে। মাঝে মধ্যে আরিফ বা জুয়ের সঙ্গে দু একটা কথার উত্তর দেয়। বাকিদের সঙ্গে মায়ের যথাসাধ্য চুপ করে বসে থাকে। মায়াকে চুপ করে থাকতে দেখে জুই এগিয়ে এসে মায়ের ফ্লোরে পড়ে থাকা ওড়নাটা উঠিয়ে গায়ে জড়িয়ে দিতে দিতে বলল, আব্বা চাচা ফুপিরা সবাই আরিফ ভাইকে দোষ দিচ্ছে। বলেছে ভাইয়ের জন্য নাকি তুই নষ্ট হয়েছিস, তোকে সামলাতে পারিনি। হৃদ ভাইয়ের সাথে তোর প্রেম আছে সেটা জেনেও নাকি আরিফ ভাই তোকে সাপোর্ট করেছে, বাধা দেয়নি। ভাইয়ের জন্য নাকি তুই পাগল হয়েছিস, তোকে বিয়ে দিলে নাকি তুই আবার ভালো হয়ে যাবে স্বামীর সঙ্গ পেলে। এসব রোজকার কথা, রোজই এসব শুনতে হয় মায়াকে। তাই জুয়ের কথায় তেমন প্রতিক্রিয়া দেখালো না মায়া, শুধু ঠান্ডা স্বরে জানতে চাইলো আরিফের কথা। আরিফ ভাই কি বলেছে জুই? জুই আগের ন্যায় মায়াকে প্রতিটা কথা জানিয়ে বলতে লাগলো, আরিফ ভাই তোর বিয়ের ব্যাপারে কথা বলতে সবাইকে নিষেধ করেছে। বলেছে তুই বিবাহিত, তোর বিয়ে হৃদ ভাইয়ের সঙ্গে হয়ে গেছে। কিন্তু ঘরের কেউ বিশ্বাস করে না আরিফ ভাইয়ের কথা। তুইও তো জানতি, সবাই তোর বিয়ের কাবিননামা চায়। কিন্তু আরিফ ভাই বা তুই, তোদের কারো কাছেই তো তোর বিয়ের কোনো প্রমাণপত্র নেই। এই জন্য ফুপুরা বলছে তুই আর আরিফ ভাই মিলে নাকি যুক্তি করে সবাইকে মিথ্যে বলছিস, যাতে তোকে কেউ অন্য কোথাও বিয়ে দিতে না পারে। জুয়ের পই পই সবগুলো কথা শুনেও মায়ের প্রতিক্রিয়া দেখালো না, শুধু চোখ ভরা অশ্রু জড়ালো, গাল ভিজে গেল নোনা জলে। হঠাৎ করে মায়ের পরিবারের মানুষগুলোকে কেমন পর মনে হচ্ছে, আর নিজের বোঝা। মায়া এই মুহূর্তে সবার কাঁধে বোঝা হয়ে আছে। নিজের পরিবার নাকি খুব আপন হয়, সকল বিপদে পাশে সবসময় থাকে। আজ মায়ের পরিবারও মায়ের পাশে আছে, তবে সমাজের কাছে সম্মান বাঁচানোর ভয়ে পাশে আছে। সবার ধারণা মায়া প্রেম করে পাগল হয়ে গেছে, সেই জন্য মায়াকে বিয়ে দিলে ও ভালো হয়ে যাবে। ওর স্বামী সবসময় পাশে থাকলে মায়া দ্রুত হৃদ খানকে ভুলে গিয়ে প্রেম থেকে বেরিয়ে আসবে। অথচ কেউ এটা বিশ্বাস করতে চাইছে না মায়া হৃদের বিয়ে করা বউ সেটা। মায়ের বিয়ের কাবিননামা নেই, সাক্ষী নেই, কাজী মৃত। তো কি হয়েছে? মায়া যে হৃদ খানের বউ সেটা তো মিথ্যা হয়ে যাবে না, তাই না? মায়া মনে প্রাণে স্বামী হিসাবে মানে হৃদ খানকে। এবার কে কি বলল তাতে মায়ের কি আসে যায়? মায়া তো বিশ্বাস করে হৃদ খান মায়ের স্বামী হয়, আর এতেই চলবে মায়ার। সবাই মায়াকে ওপর থেকে চাপ প্রয়োগ করছে, অথচ কেউ মায়ের মনের অবস্থা জানতে চাইছে না। সবাই সবার দিকটা চিন্তা করছে, অথচ কেউ মায়াকে জিজ্ঞেস করেছে মায়ের ভিতরটা কেমন করছে? রোজই একবার করে মায়াকে নিয়ে পরিবারে ঝামেলা হয়। এতে মায়া চেয়েও সুস্থ থাকতে পারে না, অসুস্থ হয়ে পড়ে বারবার। মায়ের ফুপিরা নানাভাবে মায়াকে বুঝায় হৃদ খান বড়লোক ঘরের ছেলে, যে মায়াকে ভালোবাসে না, শুধু মায়াকে ব্যবহার করবে। ছেলেদের ভালোবাসা ছলনা হয়। হৃদ খান এখন অ্যাক্সিডেন্ট করেছে বলে মায়া বুঝতে পারছে না, যখন সুস্থ হয়ে দেশে আসবে তখন বুঝবে। সে আর মায়ের সাথে যোগাযোগ করবে না, কখনো মায়ের দিকে ঘুরেও তাকাবে না এই ছেলে। বড়লোক ছেলেরা ধোঁকাবাজি হয়। মায়াকে সহজ সরল মেয়ে পেয়ে হৃদ খানও এতদিন ধরে ভালোবাসার নাটক করে গেছে মায়ের সাথে। আরো নানান কথা বলে রোজই মায়ের ব্রেন ওয়াশ করতে চাই মায়ের ফুপিরা। তারা চান মায়া দ্রুত সুস্থ হয়ে যাক, হৃদ নামক ছেলেটার পেছন ছেড়ে দিক। বড়লোক ঘরের ছেলেরা আসলে মায়ের মতো সহজ সরল ছোট ঘরের মেয়েকে
বিয়ে করবে না সেই জন্য ওনারা চেষ্টা করছেন মায়াকে দ্রুত সুস্থ করে চেয়ারম্যান পরিবারে বিয়েটা দিয়ে দিতে। কত ভালো পরিবার চেয়ারম্যানের! সঙ্গে নাদিম ছেলেটাও অনেক ভালো, মায়াকে ভালো রাখবে। অথচ তারা কেউ বুঝতেই পারছে না মায়া তাদের কথায় সুস্থ নয়, বরং দিন দিন মানসিক সমস্যায় ভুগছে। মায়ের বুক ভরা হাহাকার কেউ শুনতে চায় না। সবাই শুধু নিজেদের কথাগুলোই মায়াকে শুনিয়ে যায়। মায়া অদূরে গাছের ডালে তাকিয়ে অশ্রুসিক্ত চোখে ভাঙা গলায় বলল, আমি মনে করেছিলাম গোটা দুনিয়াটাই আমার পাশে আছে জুই। অথচ আমার এটা বুঝতে দেরি হলো যে আমার স্বামী ছাড়া আমার আমি বলতে আর কেউ ছিল না। কেউ না। আজ উনি নেই বলে আমার পাশটাও শূন্য। যদি উনি ফিরতে ফিরতে আমি মরে যাই, তাহলে কে আমার খোঁজ করবে জুই? আমার স্বামীকে বলবে ওনার বউ মৃত? মায়ের কথায় জুঁয়ের চোখে অশ্রু গড়ালো। সত্যি আজ মায়ের পাশে আরিফ ছাড়া অন্য কেউ নেই। অথচ হৃদ ভাই সুস্থ থাকাকালীন সবাই ছিল মায়াকে ভাবি ভাবি বলে ডেকে কত খেয়াল রাখতো। আজ হৃদ খান অসুস্থ বলে তার বউয়ের কদর নেই। নয়তো এতদিনে হৃদের পরিবার থেকেও মায়ের কেউ খোঁজ নিল না। এতদিনে আয়নের সাথেও জুঁয়ের যোগাযোগ হয়নি। যোগাযোগ করবে বা কিভাবে? জুঁয়েদের হাতের ফোনটা তো সেই কবেই নিয়ে গেছে ওদের পরিবার। সঙ্গে মায়া জুঁয়ের দুজনের পড়াশোনাও বন্ধ করে রেখেছে। মায়াকে তো বিয়ে দেওয়ার জন্য বাসায় তোড়জোড় চালিয়ে দিচ্ছে রীতিমতো ফুপিরা। সম্মান নষ্ট হওয়ার আগে আগে মায়ের বিয়েটা নাদিমের সঙ্গে দিয়ে দিলে সম্মান বাঁচবে। নয়তো মায়ের প্রেমের কথা শুনলে এত ভালো পরিবারে বিয়েটাও হারাবে সবাই। এত কিছুর মাঝে জুঁয়ের হাত পা বাঁধা, চেয়েও কোনো উপকার করতে পারছে না। জুঁই এই নিয়ে দুদিন মায়ের হাতে থাপ্পড় খেয়েছে মায়ের পক্ষ ধরে কথা বলাই। সবার ধারণা মায়া জুঁই দুটোই নষ্ট হয়ে গেছে চট্টগ্রামে একা একা থেকে। জুঁই ঠোঁট চেপে কান্না আটকাতে চেয়ে মায়ের কাঁধে হাত রেখে বলল, এমনটা বলিস না মায়া। আমি আর ভাই দুজনই আছি তোর পাশে। তোর কিচ্ছু হবে না ইনশাল্লাহ। জুঁইয়ের কথায় মায়া বিষণ্ণতায় বলল, বিয়ে আটকাতে পারবি তো জুঁই? আমি কিন্তু হৃদ খানের বউ, বুঝেছিস? আরিফ ভাই থাকতে তোর বিয়ে কোথাও হতে দিবে না, ভরসা রাখ। জুঁইয়ের কথায় মায়া চুপ থাকলো। চুপ থাকলো বলতে মায়ার কথা বাড়াতে ইচ্ছা করলো না এই মানসিক চাপাতলে। যতবার এসব নিয়ে আলোচনা হয় ততবারই মায়ের মাথা ভীষণ ব্যথা করে, যেমনটা এই মুহূর্তে হচ্ছে। অতিরিক্ত মানসিক চাপ মায় নিতে পারে না, অজ্ঞান হয়ে যায়, নয়তো মাথা পেইন দেয় ভীষণ। আজ দুপুরে খাবার নিচে খেতে যায়নি মায়া, কারণ আজ বাসায় ৩ ফুপি এসেছিল। ওনারা যেই দিন বাসায় আসে সেই দিন বড়সড় রকমের একটা তর্ক চলবে আরিফের সঙ্গে। আরিফের জন্য ওনারা মায়ের বিয়ের কথাটা আগাতে পারছে না, নয়তো এতদিনে কিছু একটা হয়ে যেত। মায়া ওনাদের আসার আভাস পেয়ে সকাল থেকে রুমেই বসেছিল। বারান্দায় বসে নিচ থেকে ভেসে আসে সকলের চেঁচামেচি শব্দ শুনেছিল। আরিফকে গেট ধরে রাগে বেরিয়ে যেতে ও এখানে বসে থেকে দেখেছিল। তারপর জুই আসলো। দুই বোনের কথা চলল কয়েক মুহূর্ত। তারপর সবাই আবারও চুপ। আজকাল মায়াকে নিয়ে পরিবারের প্রায়ই তর্ক বিতর্কে যুদ্ধ হয়। মায়ের পক্ষ হয়ে যুদ্ধ চালিয়ে যায় একা আরিফ, আর মায়ের বিপক্ষে থাকে সকলেই, বিশেষ করে মায়ের চাচা আর ৩ ফুপি। পরিবারের কম বেশি সকলে মায়ের অবস্থার জন্য আরিফকে দোষী করে। অথচ আরিফ সেসব কখনো পাত্তা দেয় না। কারণ সে দেখেছে হৃদের চোখে বোনের জন্য সত্যিকারের ভালোবাসা। আজ হৃদ পাশে নেই বলে বড় ভাই হিসেবে আরিফ যে তাদের ভালোবাসার পাশে থাকবে না, সেটা তো নয়, তাই না? মায়ের পরিবার নানান যুক্তি দেখায় খানবাড়ির বিরুদ্ধে। সবগুলো যুক্তি যে অহেতুক সেটা নয়, যুক্তিযুক্ত কারণও দেখায়। মায়ের পরিবারের ধারণা খানবাড়ির কেউ মায়াকে তাদের ছেলের যোগ্য পাত্রী বলে মনে করে না, আর না কখনো যোগ্য মনে করবে। বড়লোক ঘরের ছেলে হৃদ খান, তার জন্য বংশগত বড়লোক ঘরের মেয়ে বউ করে আনবে খানবাড়ির লোক। অযথা মায়ের পিছনে সময় নষ্ট তারা করবে না। তাছাড়া হৃদ খান যদি সত্যিই মায়াকে এত ভালোবাসতো, তাহলে ছেলের ভালোবাসার মান রাখতে অ্যাক্সিডেন্টের এতদিন পরও কেন ওই বাড়ির কেউ মায়ের খোঁজ খবর নিল না এখনো? কেন ছেলের অ্যাক্সিডেন্টের ৩০ দিন পরও কেউ মায়ের সঙ্গে যোগাযোগ করতে চাইল না? ১ মাস পর্যন্ত কি খান পরিবারের ছোট বড় সবাই ব্যস্ত হয়ে আছে যে ২ মিনিট সময় নিয়ে ছেলের বউয়ের খোঁজ নিতে পারছে না? আসলে মায়া কারো বউটোও নয়। বউ হলে অবশ্যই মায়ের খোঁজ নিত ওই বাড়ির মানুষজন। যে বিয়ের কাবিন নেই, সাক্ষী নেই, কোনো কিছুই নেই, সেখানে আবার কিসের বিয়ে? কাবিন সাক্ষী ছাড়া কি বিয়ে হয় নাকি? আবার শুনেছে এই বিয়ের কাজেও নাকি জীবিত নেই। যত সব মিথ্যা কথা, মিথ্যা বাহানা। একটা বিয়ের কি সবকিছুই গায়েব হয়ে যায় নাকি?
সামান্য একটা ছবি তো থাকবে দুজনের এই বিয়ে নিয়ে, তাই না? সবসময় আরিফ বা মায়ের মুখে শুনে এসেছে যে মায়ের বিয়ে হয়েছে রিদ খানের সঙ্গে, কিন্তু কখনো প্রমাণ পায়নি। এই যুগে এসে কি কেউ মুখের কথা বিশ্বাস করে প্রমাণ ছাড়া? মুখে মুখে তো মানুষ মিথ্যা বলে বেড়ায়। যেমন মায়া নিজের প্রেমিকের জন্য পাগল হয়ে সবাইকে মিথ্যা বলে বেড়াচ্ছে বিয়ে নিয়ে। আর আরিফ বোনের কষ্টে অন্ধ হয়ে সেও মায়াকে সাপোর্ট করছে মিথ্যা রটানোতে। নয়তো আরিফ নিজেও তো প্রমাণ করতে পারছে না মায়ের কখনো হৃদের সঙ্গে বিয়ে হয়েছিল সেটা নিয়ে। বসার ঘরে এসব নিয়ে আলোচনা হচ্ছিল মায়ের ৩ ফুপিদের মধ্যে। শুক্রবার হওয়ায় বাড়ির সকল ছেলেরা আজ বাড়িতে। তবে এই সময় জুম্মার নামাজে গেছে বাড়ির পাশে মসজিদে। রেহেনা বেগমের সঙ্গে জুয়ের মা সাবিনা বেগম দাঁড়িয়ে হাতে হাতে রান্নাঘরের কাজ ছাড়ছেন স্বামীর ভাসুরদের ফিরার আগে আগে। বাসায় এমনি কোলাহলের শেষ নেই। রান্নায় দেরি হলে যদিও আবার কেউ রেগে যায় তো ওনার স্বামী এমনি বরাতের মতো জ্বলে ওঠে সব সময়। আজ আবার ৩ বোনের আগমন হয়েছে এই বেলায়। এবার নিশ্চয়ই আবারও ঝামেলা হবে বাসায়। মায়াকে নিয়ে এটা সেটা বলে ভাইদের কান ভরবে এখন। মায়ের ফুপিরা আবার একটু বেশি তেজি। চুন থেকে পান খসতেই রেগে যান তারা। জুয়ের মা সাবিনা বেগম হাতে হাতে রান্নার কাজ শেষ করছেন আর বারবার অপরাধীর দৃষ্টিতে রেহেনা বেগমের দিকে তাকাচ্ছেন। নিজের ছেলে মেয়েদের নিয়ে এত সমালোচনা করলে কোনো মাই সহ্য করবে না কখনো। ওনার একটা মেয়েই জুই। জুইকে নিয়ে বাসায় এত কিছু হলে তিনি সে কখন বাসায় কান্নাকাটি চিৎকার করে মাথা তুলে রাখতেন। অথচ রেহেনা ভাবে বড় ধৈর্যশীল মানুষ। আদুরে ছোট মেয়েকে নিয়ে সবার এত কিছু বলার পরও আজ পর্যন্ত ওনাকে কখনো কাঁদতে দেখিনি সাবিনা বেগম। বসার ঘর থেকে ৩ বোনের কথাবার্তা শোনা যাচ্ছে রান্নাঘর পর্যন্ত। সাবিনা বেগমের কানে যখন কথাগুলো আসছে তখন নিশ্চয়ই বড় ভাবির কানেও যাচ্ছেন। আগে মায়াকে নিয়ে কেউ কিছু বললে চেতে উঠতেন তিনি, কিন্তু আজকাল তিনি প্রতিক্রিয়া দেখান না, চুপ থাকেন। সাবিনা বেগমের ধারণা তিনি হয়তো মায়ের উপর ভীষণ রেগে আছে, তার জন্য চুপ থাকেন সবকিছুতে। সাবিনা বেগমের মনস্তাত্ত্বিক ভাবনার মাঝে হাতের খুন্তিটা তেলে ভাজার ওপর চালাতে চালাতে হঠাৎই ঠাস করে ছেড়ে দেন রেহেনা বেগম। ভেজা হাতটা শাড়ির আঁচলে মুছতে মুছতে এগুলো বসার ঘরের দিকে। রেহেনা বেগমকে বসার ঘরের দিকে যেতে দেখে আঁতকে উঠলেন সাবিনা বেগম। তৎক্ষণাৎ গ্যাসের চুলোটি বন্ধ করে তিনিও পেছন পেছন ছুটল রেহেনা বেগমের। বড়ভাবে চেতেছেন মানে এখনই নিশ্চয়ই ছোটখাটো একটা যুদ্ধ চলবে। সাবিনা বেগম আজ বড় ভাবির পক্ষেই থাকবেন। এই ৩টা বোন সবসময় বাপের বাড়ি এসে বেশি জ্বালায়। ওনারা কেউ কিছু বলতে পারেন না স্বামীদের ভয়ে। আজ আর থেমে থাকবে না, বড় ভাবের সঙ্গে তিনিও এই বোনদের সাথে একটা বিহিত করবে। আমার মেয়ে খারাপ, আমি মেয়েকে মানুষ করতে পারি নাই, তারপরও আপনারা কেন আমার মেয়েটাকে রেহাই দিচ্ছেন না? মেয়েটার এত অসুস্থতার মাঝেও কেন মেয়েটার ওপর আপনারা এত জুলুম করছেন? রোজ রোজ কেন আমার মেয়েটাকে নিয়ে আপনারা এই বাড়িতে ঝামেলা করেন? আপনাদের মানসিক টর্চারের জন্য আমার মেয়েটা সুস্থ হচ্ছে না। আল্লাহর ওয়াস্তে এইবার আমার মেয়েকে ছেড়ে দিন। ও ছোট মানুষ, বয়সের দোষী না হয় একটা ভুল করে ফেলেছে, তাই বলে আপনারা সবাই মিলে আমার বাচ্চা মেয়েটাকে শুলে চড়াবেন? আপনাদেরও তো মেয়ে আছে, তাহলে আমার মেয়ের সাথে কেন এত জুলুম করছেন? রেহেনা বেগমের কথায় চটে যায় ৩ বোন। মায়ের ৩ ফুপির মধ্যে ছোট ফুপি সালেহা বেশ তীক্ষ্ণ। তিনি সবকিছুতে কারণ বের করে যুক্তি দেখান। ওনার কথা বাকি ২ বোন ২ ভাই শুনে বেশি। সালেহার ২ বোন ফাতেমা আর মজিদা কিছু বলার আগে চেতে ওঠেন সালেহা বেগম। তিনি রেহেনা বেগমের কথায় চটে গিয়ে রেগে বললেন, আমাদের বাসায় মেয়ে আছে ভাবি, তবে তোমার মেয়ের মতো মেয়ে আমরা পেটে ধরিনি, যে মেয়ে বাপ দাদার নাম ডুবাবে। তোমার সম্মান তো আর যাচ্ছে না ভাবি, তুমি হলে পরের মেয়ে, সম্মান নষ্ট তো হচ্ছে আমাদের বাপ ভাইয়ের। বাইরে বের হয়ে ঘুরে দেখো মানুষ কি বলে তোমার মেয়েকে নিয়ে। এক কান দু কান হতে হতে এখন সবাই বলাবলি করছে তোমার মেয়ে প্রেমে ছ্যাঁকা খেয়ে বাড়িতে পাগল হয়ে বসে আছে। মেয়ে মানুষের একটু বদনাম হলে সমাজের চোখে পচে যায়। এই সমাজে মেয়ে মানুষের চরিত্র হতে হবে নিষ্পাপ কলঙ্কহীন, নয়তো ভালো ঘরে বিয়ে দেওয়া যায় না। এই সমাজে পুরুষ মানুষ কলঙ্ক হয় না ভাবি, মেয়েরা হয়। তোমার মেয়ে আমাদেরও রক্ত, তাই রক্তকে কেউ কিছু বললে শরীরে এমনি আগুন লেগে যায়। সেই জন্য চাচ্ছি মেয়েটার ভালো হোক। সময় থাকতে ভালোই ভালোই কারোর সাথে মেয়েটার বিয়ে দিতে পারলে মেয়েটা সুস্থ হয়ে যেত। সঙ্গে এসব বদনামও ধামাচাপা পড়ে যাবে। কিন্তু তোমাদের মা ছেলের মতিগতি তো অন্য রকম। যতদিন মেয়েটা না পচে যায় ততদিন তোমাদের শান্তি নাই। মায়ের ছোট ফুপি সালেহার কথার যুক্তি একেবারে ফেলার নয় বলে দাবি করলো বাকি ২ বোন। আমাদের সমাজে যথারীতি এমনটাই হয়ে যাচ্ছে আজও।
মেয়েদের বদনাম হওয়া থেকে বাঁচাতে চাইলে জলদি জলদি মেয়েদের বিয়ে দিয়ে দাও, নয়তো সমাজের মানুষ সিসি করবে, যেমনটা মায়ের ক্ষেত্রে হয়েছে। মায়ের বদনাম সবখানে ছড়িয়ে পড়ায় সেই জন্য মায়ের ফুপি আর চাচারা মিলে চাচ্ছেন মায়াকে বিয়ে দিয়ে বদনামগুলো ধামাচাপা দিতে। যদিও মায়া অসুস্থ, তবে নতুন পরিবেশে আর স্বামীর সঙ্গ পেলে মায়া দ্রুত সুস্থ হয়ে উঠবে, এমনটা সকলের ধারণা। সেই জন্য এতদিন ধরে মনের বিরুদ্ধে গিয়ে হলেও রেহেনা বেগম চুপ ছিলেন তাদের সামনে, কিন্তু আজ আর চুপ থাকতে পারল না। এই ভাই বোনদের মানসিক চাপের কারণে ওনার মেয়েটা দিনের পর দিন আরো অসুস্থ হয়ে পড়ছে। ওনার সুন্দর সুস্বাস্থ্য মেয়েটা 1 মাসে কেমন শুকিয়ে কাঠ হয়ে গেল। মেয়েটা যদি একটা প্রেম করেই থাকে, তাহলে ওকে অন্তত কয়েকটা দিন সময় দিত এইসব থেকে আস্তে আস্তে ফিরে আসার জন্য। তা না করে সবাই মেয়েটাকে ঘরবন্দি করে আরো চাপ প্রয়োগ করছে। মা হয়ে তিনি মেয়েটার মুখের দিকে তাকাতে পারেন না। ওনার হাসি খুশি মেয়েটা সবসময় চুপচাপ বসে থাকেন, কারোর সাথে কথা বলে না, ঠিকঠাক খায় না, অঘুমে সারা রাত চেয়ে থাকে, বারবার অজ্ঞান হয়ে যায়, অকারণেই কাঁদে। এসব কি এদের কারো চোখে পড়ে না? শুধু লোক দেখানো সমাজের কাছে বদনাম হওয়ার ভয়ে ওনার জীবন্ত মেয়েটাকে তিলে তিলে মেরে ফেলবে এরা। আজ আরিফ মায়ের পাশে না থাকলে সবাই মিলে পিষে মেরে ফেলতো এরা। ওনার মেয়ে পচে গেলে যাক, ওনার পচা গলা মেয়েকে সারা জীবন বুকে আগলে রাখবেন তিনি। তারপরও মা হয়ে আজ তিনি আর চুপ থাকবেন না। দরকার হলে মেয়েকে নিয়ে তিনি স্বামীঘর ত্যাগ করবেন, তারপরও আজ একটা বিহিত করেই ছাড়বেন। আমরা বুঝি মেয়ের ভালো কোনটাতে হবে, সমাজে বদনাম হলে হোক। আমার অসুস্থ মেয়েটাকে এখন আমি বিয়ে দেব না। আপনারা যত যাই কিছুই বলুন না কেন, আমার মেয়ে পচে গেলে যাক, আমার পচা মেয়েকে নিয়েই আমি ভালো আছি। দরকার হলে মেয়েকে নিয়ে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। আপনারাই আপনাদের বাড়িতে সম্মান বাঁচিয়ে রাখুন। তোমার যাওয়ার হলে তুমি একা যাও ভাবি, মেয়ে তোমার একার না, এই বাড়ির মেয়ে মায়া, সে আমাদের রক্ত হয়। আমরা আমাদের মেয়ের ভালো মন্দ বুঝবো। এই সমাজের তুমি তো আর কেউ না, আর না তোমার বাপ ভাইয়ের কোথাও সম্মান যাচ্ছে। মা হয়ে খেয়াল করেছো মেয়েটা যে দিন দিন আরো পাগল হয়ে যাচ্ছে সেটা? সালেহা বেগমের মুখে বারবার মায়া পাগল সেটা শুনতে রাগে চেতে ওঠেন রেহেনা বেগম। উনার মেয়ে পাগল না, এই পরিস্থিতিতে একটু মানসিক চাপে আছে। তবে মায়া সবকিছু ঠিকই শুনতে বুঝতে পারে, অথচ এই 3 বোন মিলে সবসময় ওনার ভালো মেয়েটাকে পাগল বলে বেড়ায়। রেহেনা বেগম সালেহা বেগমের কথায় চেতে উঠে বললেন, আমার মেয়ে পাগল না, ও সুস্থ। আপনারা সবাই মিলে আমার ভালো মেয়েটাকে বারবার পাগল বলে ওকে পাগল বানাচ্ছেন। আপনাদের জন্য আমার মেয়েটা সুস্থ হচ্ছে না, আপনারা এর জন্য দায়ী। কাটা গায়ে নোনা ছিটার মতো তেলে বেগুনে জ্বলে উঠল সালেহা বেগম। রেহেনা বেগমের কথায় কষ্ট পেয়ে চোখের পানি ছেড়ে বলল, আমরা তোমার মেয়েকে পাগল বানাচ্ছি ভাবি? আমরা? এটা তুমি বলতে পারলে? মায়া কি আমাদের মেয়ে না? আমাদের রক্ত না ও? আমরা কি ওর ক্ষতি চাইবো কখনো? আমরা চাই না ও দ্রুত সুস্থ হয়ে যাক। তুমি কিভাবে বললে আমরা মেয়েকে পাগল বানাচ্ছি? এত ডাক্তার, এত ঔষধির জন্য দৌড়াদৌড়ি কে করছে? আমি করছি না? তাহলে আজ তুমি কিভাবে বললে আমি মায়ের অসুস্থতার জন্য দায়ী? তোমার মেয়েকে সারাদিন ঘরে শুয়ে বসে থাকলে ভালো হয়ে যাবে ভাবি? ওকে নতুন পরিবেশ, নতুন মানুষ দিতে ডাক্তার বলেছে। সেজন্য ওকে আমরা বিয়ে দিতে চাইছি। অথচ তুমি আজ আমাদের দোষী করছো সবকিছুর জন্য। সালেহা বেগমের কথা শেষ হতে না হতেই বসার ঘরে উপস্থিত হলো আরিফ, শফিকুল ইসলাম আর জুয়ের বাবা সাজিদুল ইসলাম। 3 জনের গায়ে পাঞ্জাবি আর মাথায় টুপি। বসার ঘরে ঢুকতে ঢুকতে 3 জনই শুনেছে সালেহা বেগমের আবেগময় কথা। শফিকুল ইসলাম গম্ভীর চোখে বউ আর বোনদের দিকে তাকালেও সাজিদুল ইসলাম তৎক্ষণাৎ রেগে যায় বোনের চোখে পানি দেখে। রেহেনা বেগম সম্পর্কে বড় ভাবি হয় বলে বেয়াদবি করা ঠিক হবে না। এজন্য তিনি বাসার সবার উদ্দেশ্যে রেহেনা বেগমকে কটাক্ষ করে বললেন, এই ঘরে পুরুষরা এখনো জীবিত আছে, মরেনি কেউ। তাই এই বাড়িতে মহিলা সর্দারিতে প্রয়োজন নেই। আমরা পুরুষরা সব মরে গেলে তখন না হয় মহিলা সর্দারে ঘর চলবে। মায়ের প্রতি হওয়া অন্যায় থেকে দীর্ঘ সময়ের রাগ ভেতরে পুষে রেখেছিল রেহেনা বেগম। আজ পর্যন্ত তিনি স্বামীর মুখে তর্ক করেননি, কিন্তু আজ যেন ওনার ধৈর্যের বাঁধ ভাঙল। ওনার ছোট মেয়েটার প্রতি যে অন্যায় হচ্ছে সেটা বাবা হয়ে কিভাবে শফিকুল ইসলাম চুপ করে থাকেন, শুধু লোক দেখানো সমাজের ভয়ে? রেহেনা বেগম আজ থেমে থাকবে না। সাজিদুল ইসলামের কথায় তৎক্ষণাৎ উত্তর করে বলল, এই ঘরের বউরা সত্যি কথা বললে মহিলা সর্দার হয়ে যায়, আর এই বাড়ির মেয়েরা সর্দারি করলে তখন ঠিক আছে, তখন কেউ মহিলা সর্দার হয় না। আমি এই বাড়ির পুরুষ মহিলা কারো সর্দারি মানব না। আমার বাচ্চা মেয়েটার ওপর জোর করলে আমি তখন স্বামী সমাজ দেবর কাউকে মানব না। সাজিদুল ইসলাম আগের ন্যায় রাগান্বিত গলায় বললেন, আপনার মেয়ে যখন আপনাদের জন্য কাঁধে করে বদনাম বয়ে আনছিল, তখন আপনি কই ছিলেন?
তখন কেন বুঝলেন না মেয়েকে? আপনার মেয়ের জন্য বাইরে মুখ দেখাতে পারছি না আমরা। আপনি আমাদের থেকে ভালো এই বাড়ির মেয়ের কথা চিন্তা করবেন না। আমরা বুঝবো আমাদের মেয়ের সঙ্গে কি করা লাগে। আপনি বরং আপনার সংসার সামলান। বাকিটা এই বাড়ির পুরুষরা সামলে নেবে। সাজিদুল ইসলামের কথায় আরিফ দীর্ঘশ্বাস ফেলে মাথার টুপিটা পকেটে গুজল। রোজ রোজ একই বিষয়ে বাচ্চাদের সঙ্গে তর্ক করতে করতে আসছে ক্লান্ত। তাই সে একটা ডিসিশন নিয়েছে। এই বাড়িতে থাকলে মায়ের ভালো হয়ে উঠবে না। আর না কখনো এই বাড়ির পরিস্থিতি ঠিক হবে। মায়ের সুস্থতার কথা চিন্তা করে হলেও আরিফকে এই বাড়ি এই পরিবেশ ত্যাগ করতে হবে। অন্তত যতদিন না রিদ খান সুস্থ হয়ে বাংলাদেশে ফিরছে, ততদিন আরিফের সঙ্গে মায়াকে রাখবে। এই বাড়িতে আর ফিরবে না সে। এই বাড়ির পরিবেশটা অসুস্থ হয়ে গেছে। আরিফ হাতের টুপি পকেটে গুজতে গুজতে রেহেনা বেগমকে ডেকে সকলের উদ্দেশ্যে বলল, আম্মু, সামনের সপ্তাহ মায়াকে নিয়ে আমি চট্টগ্রাম ফিরব। মায়া এই পরিবেশে থেকে সুস্থ হবে না। এই বাড়ির পরিবেশ অসুস্থ আর নোংরা হয়ে গেছে। এখানে শ্বাস ফেলতেও দম বন্ধ হয়ে আসে। তুমি চাইলে আমার সাথে যেতে পারো। অন্তত তোমার স্বামী সংসার থেকে ছেলের ভাড়া করা ঘরে সম্মানে থাকবে আম্মু। যদি ছেলে মেয়ের সাথে যেতে চাও তাহলে রেডি থেকো। এক কাপড়ে এ ঘর থেকে নিয়ে যাব। আজ তোমাদের নিয়ে যেতাম, কিন্তু আজ রাতে আমাকে ইন্ডিয়া যেতে হবে কয়েকদিনের জন্য। আমাকে ছাড়া অপরিচিত পরিবেশে তুমি মায়াকে নিয়ে হিমশিম খাবে বলে কয়েকটা দিন কষ্ট করে এই বাড়িতে থেকে যাও আম্মু। জরুরি না হলে তোমাদের ছেড়ে আজ কখনোই যেতাম না। তুমি যাবে আমার সাথে আম্মু? ছেলের কথায় টলমল করা চোখের পানি শাড়ির আঁচলে মুছতে মুছতে রেহেনা বেগম বললেন, আমি অবশ্যই আমার ছেলের সঙ্গে যাব বাবা। আমার ছেলে মেয়ে যেখানে থাকবে আমি সেখানেই থাকব। এ ঘরে আমার আর কোনো প্রয়োজন নেই। মা ছেলের কথায় চেতে উঠলেন সবাই। শফিকুল ইসলাম, সাজিদুল ইসলাম দুই ভাই যখন আরিফের বিরোধিতা করবে, তার তার আগে আরিফ ক্লান্তিতে টেনে শান্ত গলায় বাপ চাচার উদ্দেশ্যে বলল, আমি বড্ড ক্লান্ত আব্বা। আর ঝামেলা ভালো লাগছে না। এই বাড়ির পরিবেশে আমি নিজেও অসুস্থ হয়ে পড়ছি। প্লিজ, আর না। মা বোন দুজনকে আমার সাথে নিয়ে যাব আগামী সপ্তাহে। যদি আপনাদের কিছু বলার থাকে বা করার থাকে তাহলে বলবো, আগে এই বাড়ির পরিবেশ ঠিক করেন, নয়তো আমাকে আটকাতে পারবেন না। কথাগুলো বলে আরিফ ঘাড় ঘুরিয়ে তাকালো রেহেনা বেগমের দিকে। শান্ত স্বরে আবারও বলল, কাল মায়ের বান্ধবী রাফা নামের একটা মেয়ে চট্টগ্রাম থেকে আসবে আম্মু। মেয়েটা মায়ের খুব ভালো বান্ধবী। আমাকে ভাই ভাই বলে ডাকে। মেয়েটার খেয়াল রেখো। মায়ের সাথে রাফা থাকলে মায়ের মনটা ভালো থাকবে। ছেলের কথায় রেহেনা বেগম সম্মতি জানাতে আরিফ সবাইকে উপেক্ষা করে নিজের ঘরের দিকে চলল। আরিফ চলে যেতে রেহেনা বেগমও রান্নাঘরে ঢুকে গেল। পিছন পিছন সাবিনা বেগমও সেই দিকে গেল। উপস্থিত পাঁচ ভাই বোন একে অপরের মুখ চাওয়াচাওয়ি করে তাকালো। শফিকুল ইসলাম গম্ভীর মুখে বসার ঘর ত্যাগ করলেন। সাজিদুল ইসলাম এগোলো বোনেদের দিকে। আরিফ নিজের ঘরে যেতে যেতে শুনল ফুপিদের কথাবার্তা চাচার সঙ্গে। ওরা আবারও মায়ের বিয়ের বিষয়টা টেনে আলোচনা করছে। আরিফ বুক ফুলিয়ে দীর্ঘশ্বাস ফেলল। এখানে সেও একটা মস্ত বড় ভুল করেছে। যেদিন হৃদমায়ের বিয়ের সম্পর্কে সে শুনেছিল, সেই দিন যদি রাগ না করে থেকে বরং হৃদমায়ের বিয়ের সত্যায়িত যাচাই বাছাই করত, তাহলে আজ এতগুলো কথা শুনতে হতো না। প্রমাণ দেখিয়ে বাড়ির সবাইকে চুপ করিয়ে দিত। আরিফ হৃদমায়ের বিয়ের সম্পর্কে যতটুকু জানে সবটাই সে মায়ের মুখে শুনেছে। কারণ হৃদ অ্যাক্সিডেন্ট হওয়ার আগে সেও দুজনের বিয়ের বিষয়টা ওইভাবে ঘেঁটে দেখেনি। আদৌ হৃদমায়ের বিয়ে হয়েছে কিনা, কিংবা তাদের কাবিননামা আছে কিনা, কোথায় দুজনের বিয়ে হয়েছিল, সে কিছুই জানতো না। পারিবারিক ঝামেলায় এখন মায়ের মুখে সব শুনতে পারল আসলে হৃদমায়ের বিয়ের কোনো কাবিন নেই, কাজী কোনো প্রমাণই নেই। আর প্রমাণ ছাড়া যে পরিবারকে কখনো বোঝাতে পারবে না, সেটাও জানে আরিফ। মায়ের বিয়ের কাবিননামার একটা কপি অন্তত হৃদের থেকে নিয়ে আরিফের কাছে রাখা দরকার ছিল। আরিফ জানে হৃদ কখনো মিথ্যা বলবে না। সে যখন বলেছে হৃদ মায়ের বিয়ে হয়েছে, তার মানে বিয়েটা সত্যি সত্যি হয়েছিল। কিন্তু মুখের কথায় তার পরিবারকে বোঝানো যায় না। সেই জন্য আরিফের খুব করে মনে হলো মায়ের বিয়ের কাবিননামাটা অন্তত রাখা দরকার ছিল তার। এর মাঝে আরিফ আবারও আসিফকে কল দিয়েছিল জানতে তার কাছে হৃদ মায়ের বিয়ের কাবিননামা বা অন্য কোনো ডকুমেন্টস আছে কিনা। ব্যস্ততার আসিফ জানায় হৃদের পার্সোনাল ডকুমেন্টস হৃদ নিজের কাছে রাখে। এসব আসিফ বা বাড়ির অন্য কারো কাছে পাওয়া যায় না। হতাশায় আরিফ তারপর থেকে আসিফের সঙ্গে যোগাযোগ কমে আসলো। হৃদের খবর জানতে চাওয়া ছাড়া দ্বিতীয় কোনো কথা হতো না তাদের মাঝে। হৃদের জ্ঞান এখনো ফিরল না। আজ 1 মাস হতে চলল।
তবে এর মাঝে হৃদের দু একদিন বডি পার্টস অল্প স্বল্প নড়ে প্রতিক্রিয়া জানিয়েছে বলে শোনা যায়। ডাক্তার আশা করছেন খুব দ্রুত হৃদের হুঁশ ফিরে আসবে। তবে মায়া হৃদের কোনো খবর জানে না। সেদিন রাতে আরিফ ইন্ডিয়া চলে যায় ব্যবসায়িক কাজে। পরদিন আর রাফা আসলো না। রাফা আসলো আরো দুদিন পর। ঘটনাটি রাফা আসার একদিন আগে আর হৃদের অ্যাক্সিডেন্ট হওয়ার ৩২ দিনের মাথায় এক সন্ধ্যায় মায়া নিজের রুমে বসেছিল। তক্ষুনি হাতে ভাতের প্লেট চেপে কক্ষে ঢুকলো মায়ের মা রেহেনা বেগম। মাথার ওপর ওনার অসীম রাগ, যেটা চোখে মুখে ফুটে উঠেছে ওনার। বাসায় আজ আবার মায়ের ৩ ফুপি এসেছিল। তবে তারা বাসায় তেমন কোনো ঝামেলা না করলেও রেহেনা বেগমকে যা নয় তা শুনিয়ে গেছে মায়ের জন্য। তিনি সন্তান মানুষ করতে পারেনি, এজন্য স্বামী, দেবর, ননদিরা সকলে ওনাকে কথা শুনিয়ে চলে আজকাল। বিয়ের এত বছর পর এসে মেয়ের জন্য এইভাবে সকলের কাছে অপমানিত হতে হবে, সেটা সত্যিই লজ্জাজনক। ওনার মেয়ে না হয় ছোট বলে প্রেম করেই ফেলেছে, সেই জন্য মেয়েকে সুরের আগায় রাখছে সকলে। ওনার মেয়েটা যে অসুস্থ, সেই খেয়াল রাখছে কেউ? ফাঁসির অপরাধীর সাথেও তো এত জুলুম করে না, যতটা চাপ ওনার মেয়ের উপর করছে। তার ওপর আবার ওনার বড় মেয়ে স্বামী সংসার ছেড়ে আজ বাপের বাড়িতে উঠে এসেছেন। মায়ের জন্য নাকি মুক্তার সংসার ভাঙতে চলেছে, এজন্য আবার নতুন করে ঝামেলা সৃষ্টি হয়েছে ওই বাড়িতে। ওনার মেয়েদের ওপর থেকে যেন বিপদ কাটছেই না। একটার পর একটা বিপদ এসেই পড়েছে এই বাড়িতে। আজ আরিফও বাড়িতে নেই যে মায়ের হয়ে কথা বলবে। একা উনি কারোর সাথে কথাই পেরে ওঠে না। আল্লাহ, তুমি ওনার মেয়ের উপর সহায় হও। এসব বিপদ থেকে ওনার মেয়েদের দ্রুত কাটিয়ে ওঠার তৌফিক দান করুক, আমিন। মনে মনে আমিন বলে রেহেনা বেগম চোখ ভরা পানি নিয়ে মায়ের কক্ষে ঢোকার আগে শাড়ির আঁচলে চোখের পানি মুছে এক হাতে ভাতের প্লেট আর অন্য হাতে পানির গ্লাস নিয়ে ঢুকলো ঘরে। মায়া জুই খাটের দুই কোণে বসেছিল। রেহেনা বেগমের উপস্থিতিতে দুজনে তাকালো উনার দিকে। উনি রাগী ভঙ্গিতে মায়ের দিকে এগোলো। হাতের গ্লাসটা ঠাস করে কর্নার টেবিলের উপরে রেখে ভাতের প্লেটে হাত দিল। মায়ের পছন্দের মাছ ভাত নিয়ে এসেছেন তিনি। মেয়েটা খাবার একেবারেই খায় না, নিচেও যায় না। রেহেনা বেগম ভাত মাখো মাখো করে মায়ের মুখে দিতে তিক্ত গলায় বললেন তিনি, আমি একটা নষ্টা মেয়ে পেটে ধরেছি। ছোট বয়সে লেখাপড়া না করে নাগর ধরেছে। সবাই ঠিকই বলে, সব দোষ আমার পেটের। মেয়েকে শিক্ষা দিতে পারিনি, সেই জন্য পরিবারের সম্মানের কথা চিন্তা না করে বেডার জন্য পাগল হয়ে ঘরে বসে আছে। আমারে মানুষ থুথু করে যায়। আসলে আমি মানুষের থুথু ফেলারই যোগ্য। একটা পাপ পেটে ধরেছি আমি। মানুষ যেন এমন পাপ আর জন্ম না দেয় কেউ। মুখে ভাত নিয়ে মায়ের চোখ টলমল করে উঠল মায়ের কথায়। রেহেনা বেগম ফের মায়ের মুখে ভাত ঠুসে দিতে দিতে রাগে দুঃখে কষ্টে কান্না করতে করতে বললেন, সবাই বলে তুই নাকি পাগল হইয়া ঘরে বসে আছিস ব্যাটার জন্য, আর বড়টার সংসার ভাঙতে চলেছে তোর জন্য। তুই যে ব্যাটারে পছন্দ করেছিস, ওই ছেলের আরেকটা প্রেমিকা আছে না, শশী নামে? ওই মেয়ের মা আয়সা মুক্তার শ্বশুরবাড়িতে হামলা করছে, মুক্তার গায়েও হাত তুলছে। সেজন্য স্বামীর ঘর ছাইরা বাপের ঘরে উঠেছে তোর বোন। তোর ছোট চাচা মুক্তারে নিয়ে গেছে ওর শ্বশুরবাড়ির নামে মামলা করতে। আজ তোর জন্য আমার সুন্দর সংসারটা আগুন লাগলো। না তুই ওই ছেলের পিছনে যেতি, আর না মুক্তার সংসারটা ভাঙতো। তুই পাগল না হয়ে একেবারে মরে গেলেই তো পারতি, সবাই শান্তিতে থাকতো। তুই মরে যা, নয়তো আমাকে মেরে ফেল। রোজ রোজ এত অশান্তি আর ভালো লাগছে না। মায়ের কথায় মুখে ভাত নিয়ে মায়ের ডুকরে কেঁদে উঠল। অসুস্থ মায়ের সারা শরীর মুহূর্তে থরথর করে কেঁপে উঠতেই মুখে ভাত নিয়ে মায়া শুধু কোনো রকমে ডাকলো রেহেনা বেগমকে, আম্মু, আম্মু, আম্মু। জুই পাশ থেকে এসে জাপটে জড়িয়ে ধরল মায়াকে। রেহেনা বেগমকে বাধা দিয়ে বলল, এসব কি বলছেন বড় আম্মু? মায়া মরবে কেন? এখানে মায়ের কি দোষ? রেহেনা বেগম হাত ঝাড়া দিয়ে মায়ের থেকে জুইকে ছাড়িয়ে দিতে দিতে বলল, তুই ওর থেকে দূরে থাকবি জুই, নয়তো তুইও ওর মতো খারাপ হয়ে যাবি। যা, তুই মুক্তার রুমে যা। জুই জেদ্দি গলায় বলল, না আমি যাব না, এখানেই থাকবো। রেহেনা বেগম জুইয়ের কথায় পাত্তা না দিয়ে পরপর ভাতের লোকমা ঠুসে ঠাসে ঢুকালো মায়ের মুখে। মায়ের ডুকরে কান্নায় ভাত চিবোতে পারছিল না, নাক মুখে কাশি উঠে যাওয়াতে তিনি হাতের কাছে গ্লাসটা উঠিয়ে মায়ের মুখে ধরল। মায়ের মুখ চেপে পানিটা খাওয়াতে খাওয়াতে মায়া মুখে ভাত নিয়ে জ্ঞান হারালো, শরীর কাঁপতে কাঁপতে অতিরিক্ত মানসিক চাপে। রেহেনা বেগমের রাগ তক্ষুনি মাটি হয়ে গেল মায়াকে জ্ঞান হারাতে দেখে। তিনি দ্রুততায় হাতের প্লেট আর গ্লাসটা টেবিলে রেখে মায়াকে ধরতে চাইলে তার আগে জুই মায়ের কাছে এগিয়ে আসে। রেহেনা বেগম জুইয়ের কাছ থেকে মায়াকে ছিনিয়ে নিতেই হু হু করে ডুকরে কেঁদে উঠল বুক ফাটা আর্তনাদে।
ওনার ছোট মেয়েটা সবচেয়ে আদুরে আর যত্নে ছিল, কখনো ফুলের টোকা দেয়নি। আজ কত ঝড়ঝাপটা যাচ্ছে এই মেয়েটার ওপর। মেয়েটা মানসিকভাবে অসুস্থ, অতিরিক্ত চাপ নিতে পারে না। তারপরও কেউ একটা দিনও রেহাই দেয় না মেয়েটাকে। সারাক্ষণ মেয়েটাকে নিয়ে কত কথাই হয় বাসায়। সবসময় উনার স্বামী আর দেবরের কান ভরে রাখে উনার তিন ননদ, যার জন্য উনাকে এটা সেটা শুনতে হয়। উনি তারপরও মেয়েকে কিছু বলে না, নীরবে চুপ থাকেন। কিন্তু আজ যখন বড় মেয়ে মুক্তার সংসার ভাঙতে চলল মায়ের জন্য, তখন আর তিনি রাগটা চেপে রাখতে পারেননি। যা নয় তাই বলে ফেলেছে অসুস্থ মেয়েটাকে। কিন্তু তিনিও বা কি করবেন? বড় মেয়ের সংসারটা তো শেষ। এবার ছোট মেয়ের জীবন যাবে এই ঝড়ঝাপটাই। ঠিকঠাক ঔষধ পর্যন্ত খাচ্ছে না মেয়েটা। এত অশান্তিতে এমনি মারা যাবে ওনার মেয়ে। কুঞ্চিত কপালে ভাঁজ সোজা হলো তৃতীয়বারের মতো ওপাশের কলটি অকারণে ডিসকানেক্ট হয়ে যাওয়ায়। কান থেকে ফোন নামিয়ে উজ্জ্বল স্ক্রিনের দিকে তাকাতেই আয়নের কুঞ্চিত কপালের ভাঁজে ভাঁজে টেনশনে বালিরেখা দেখা দিল। বিগত এক সপ্তাহ ধরে আয়ন বাংলাদেশে জুয়ের কাছে মিলানোর চেষ্টা করছে, কিন্তু বরাবরই তার কলটি ডিসকানেক্ট হয়ে যাচ্ছে অকারণে। লন্ডনে আসার পর থেকে হৃদকে নিয়ে ব্যস্ততার জন্য মায়া আর জুই দুজনের কারো খোঁজ নিতে পারেনি আয়ন। টেনশনে টেনশনে মাথা থেকে ছুটে গিয়েছিল আয়নের কাছে বাংলাদেশের কারো খোঁজ তার কাছে নেই। যদিও পরিবারের সকলেই এখন লন্ডনে আছে, বাংলাদেশে তেমন কেউ নেই খোঁজ নেওয়ার মতো। সেই জন্য হয়তো আয়ন হৃদের টেনশনে টেনশনে মনে হচ্ছিল না জুয়েদের খোঁজ নেওয়া তার দরকার। আসিফের সঙ্গে প্রায় কথা হয়। আয়ন আসিফের থেকে বেশ কয়েকবার মায়া জুয়ের খবর নিয়েছে সে। আসিফ বরাবরই বলেছে তারা নাকি ভালো আছে, মায়া নাকি একটু অসুস্থ, বাকি সব ঠিক আছে। স্বামী অ্যাক্সিডেন্ট করে মৃত্যু কোলে পড়ে থাকলে বউ হিসেবে মায়া যে টেনশনে টেনশনে অসুস্থ হয়ে যাবে সেটার ধারণা আয়নের আছে। তবে মায়া কতটা অসুস্থ সেই খবর আয়ন জানে না। আয়নের তথ্য অনুযায়ী আসিফ ও মায়া বা জুইয়ের খবর সঠিকভাবে জানে না। আরিফের সঙ্গে আসিফের যোগাযোগ হয়, সেখান থেকে সপ্তাহে দু একবার কল করে মায়ের খবর নেওয়া হয় হয়তো। অথবা আরিফ হৃদের অবস্থা জানতে চাইলে তখন হয়তো আসিফও ফাঁকে ফাঁকে আরিফের থেকে মায়া কেমন আছে সেটা জেনে নেয়। সবাই ভালো আছে এতটুকুই খবর আপাতত লন্ডনে এসে পৌঁছায়। আজ বিগত ৩৩ দিন হতে চলল লন্ডনের শহরে আছে ওরা। এই ৩৩ দিনে আয়নের সঙ্গে জুয়ের যোগাযোগ হয়নি। আয়ন বিগত এক সপ্তাহ ধরে চেষ্টা করছে জুয়ের হাতের ফোনটায় কল মেলানোর, কিন্তু দুঃখজনকভাবে প্রতিবারই কল কাট হয়ে যাচ্ছে। আয়ন চিন্তিত মনে তৎক্ষণাৎ কল মিলালো আসিফকে। কয়েক সেকেন্ড রিং হতে ফোন রিসিভ করলো আসিফ। আয়নকে সালাম দিয়ে বলল, আসসালামু আলাইকুম আয়ন ভাই। ওয়ালাইকুম আসসালাম। ওদিকের অবস্থা কি আসিফ? সবকিছু ঠিকঠাক আছে? কোম্পানির কি অবস্থা? জি আলহামদুলিল্লাহ ভালোই চলছে ভাই। হৃদ ভাই নেই, সেই জন্য কোম্পানি চালাতে হিমশিম খাচ্ছি। নতুন কোনো প্রজেক্টের কাজ নিচ্ছে না। আগের যা ছিল ওইগুলাই কাজ চলছে আপাতত। বাকিটা ভাই সুস্থ হয়ে আসতে দেখা যাবে। নিহাল স্যার কবে দেশে ফিরবেন কিছু জানেন ভাই? আয়ন বলল, এই সপ্তাহে হয়তো আসতে পারে ওনার ব্যবসায়িক আর রাজনৈতিক কাজের জন্য। চট্টগ্রামে কিছুদিন থাকবে, তারপর আবার ঝামেলা মিটে গেলে আবার রিটার্ন এখানে ফিরবে নাকি? শুনলাম রিটার্ন টিকিট করেছে নাকি? আসিফ ক্লান্তময় হতাশ গলায় বলল, এখন বাংলাদেশে নিহাল স্যারের খুব প্রয়োজন আয়ন ভাই। বাংলাদেশে খুব ঝামেলার মধ্যে যাচ্ছি ভাই। আমি একা দুটো কোম্পানি আর রাজনৈতিক পরিস্থিতি একা সামাল দিতে হিমশিম খাচ্ছি। নির্বাচনের অবস্থাও খুব গরম। খানবাড়ির কাউকে বাংলাদেশের উপস্থিত না পেয়ে এই দণ্ড আরও বেড়েছে আয়ন ভাই। অন্তত নিহাল স্যারকে আপনি বুঝিয়ে বলুন দ্রুত বাংলাদেশে আসতে। ওনার খুব প্রয়োজন এখানে। আয়ন আসিফের কথাগুলো মনোযোগ সহকারে শুনে বলল, আচ্ছা আসিফ, হৃদের অ্যাক্সিডেন্ট কারা করেছিল খবর পেয়েছিস কিছু? আসিফের উত্তর আসলো তৎক্ষণাৎ। বলল, জি ভাই পেয়েছি তো। সব তথ্য হৃদ ভাইয়ের আম্মার কাছে জমা আছে। উনি বলেছেন আর কাউকে এইসব তথ্য না দিতে, এমনকি নিহাল স্যারকেও না জানাতে। কারা জড়িত আছে হৃদ ভাইয়ের অ্যাক্সিডেন্টের পেছনে? যা করার ম্যাডাম দেশে ফিরে নাকি করবেন। আপাতত এইসব বিষয়ে চুপ থাকতে বলেছেন। নিহাল স্যার বাংলাদেশে আসলে বুঝতে পারবেন রাজনৈতিক পরিস্থিতি কতটা গরম হয়ে আছে। এই মুহূর্তে হৃদ ভাইকে খুব প্রয়োজন পড়তো নিহাল স্যারের। আয়ন আসিফকে সান্ত্বনা দিয়ে বলল, আমরা আছি তো আসিফ, আল্লাহ ভরসা, আমরা মামার পাশে থাকব। হৃদের অবস্থা একটু ভালো হলে বাংলাদেশে ফেরার চেষ্টা করব আমি। জি ভাই। আয়ন মৃদু স্বরে ডেকে বলল, আসিফ। জি ভাই। মায়ের কোনো খবর জানিস? না ভাই।
আরিফের সঙ্গে তার যোগাযোগ নেই? আছে ভাই, কিন্তু লাস্ট ৫-৬ দিন তেমন কোনো যোগাযোগ করতে পারছি না ব্যস্ততায়। একটু বেশি ব্যস্ততায় দিন যাচ্ছে ভাই। সেই জন্য কারো খবর নিতে পারিনি। কেন ভাই, কোনো সমস্যা? না, সমস্যা না। এমনি আরকি। আমি ফোন দিচ্ছিলাম মায়াদের হাতের নাম্বারে, কিন্তু কল যাচ্ছে না। হয়তো নাম্বার অফ করে রেখেছে। তুই একটু আরিফকে কল দিয়ে জিজ্ঞেস কর তো ওই বাড়ির সবাই কেমন আছে? জি ভাই, এক্ষুনি কল দিয়ে দেখছি আমি। আয়নের কল কেটে যেতে আসিফ আরিফকে কল মিলালো, কিন্তু ওপাশ থেকে প্রথমবারের মতো আরিফের নাম্বারটি বন্ধ পেতে চিন্তিত কপাল কুঁচকালো আসিফ। প্রথমবার কল কেটে যেতে আসিফ দ্বিতীয়বার কল মিলালো একই নাম্বারে, কিন্তু পুনরায় একই কথা বলতেই কল কেটে আসিফ তৎক্ষণাৎ কল মিলালো আয়নকে। ওপাশের আয়ন ফোন হাতে নিয়ে বসেছিল। আসিফের কল দেওয়াতে সঙ্গে সঙ্গে রিসিভ হলো সেটি। আয়ন কিছু বলবে তার আগে আসিফ বলল, আয়ন ভাই, আরিফের নাম্বার তো বন্ধ বলছে, ফোন যাচ্ছে না। আসিফের কথায় আয়নের মাঝে টেনশনের অস্থিরতা দেখা দিল। প্রথমে জুইদের ফোন আর এখন আরিফদের ফোন বন্ধ বলছে। কোনো বিপদ হয়নি তো ওই বাড়ির কারো? অথচ আয়ন আসিফ দুজনেই কেউ তখনও জানতো না আরিফ ইন্ডিয়াতে গেছে ২ দিন হলো। আয়ন অত্যন্ত চিন্তিত স্বরে বলল, কাউকে আশুগঞ্জ পাঠাও আসিফ। ওই বাড়ির সবার খোঁজ নাও প্লিজ। কারো কোনো বিপদ হয়েছে কিনা একটু খোঁজ নিয়ে দেখো। আসিফ সঙ্গে সঙ্গে সম্মতি দিয়ে বলল, আপনি টেনশন করবেন না ভাই, আমি ভাবির খবর নিয়ে আপনাকে জানাবো। দ্রুত জানাও আসিফ। আয়নের কথা কাটার আগে আসিফ তাড়াহুড়োই বলল, আয়ন ভাই, ফাহাদ ভাইয়ের বউ তো মায়া ভাবির আপন বোন হয়। ফাহাদের কাছে কল দিলেই তো মায়া ভাবির খবর নেওয়া যাবে হয়তো। আসিফের কথায় আয়নও সম্মতি দিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, তুমি খবর নিয়ে আমাকে জানিও, আমি অপেক্ষা করব। জি ভাই। আসিফ আগের ন্যায় এবার কল মিলালো ফাহাদকে। পরপর দুবার রিং হতে তৃতীয়বারে কল রিসিভ করলো ফাহাদ। দুজনের মাঝে কুশল বিনিময়ের মধ্যে আসিফ মায়ের কথা ফাহাদের কাছে জানতে চাইলে ফাহাদ বলল, আসিফ ভাই, আমি তো ঢাকা নেই, চট্টগ্রামে খানবাড়িতে আছি ২ দিন ধরে। মুক্তা ঢাকায় আম্মুর সাথে আছে। আমার সাথে মুক্তার কথা হয় না ২ দিন হলো, সেই জন্য আমি বলতে পারবো না মায়ের কথা। আসিফ রয়েশ হয়ে ফাহাদকে বলল, তুমি একটু বাসায় ফোন করে মায়া ভাবির খবরটা নাও ফাহাদ। লন্ডন থেকে ফোন এসেছে, সবাই মায়া ভাবির খবর চাচ্ছেন। তুমি তোমার বউয়ের থেকে মায়া ভাবির খবরটা নিয়ে জানাও প্লিজ। কথা শেষে আসিফ ফোন কেটে দিল। সবার কথাটা আসিফ এমনই বলল। আসলে সবার কথা না বললে হয়তো ফাহাদ নিজের বউকে কল দিয়ে মায়া ভাবির খবর নিত না। এখন সবার কথা শুনে নিশ্চয়ই নিজের বউয়ের থেকে ভাবির খবরটা অবশ্যই নিবে। হলোও তাই। আসিফের কথা মতো কাজ হলো। ফাহাদ সত্যি সত্যি বাড়িতে ফোন দিল মুক্তার কাছে, কিন্তু সেই ফোন রিসিভ করলো ফাহাদের মা। ফাহাদ নিজের বউয়ের কথা জানতে চাইলে ফাহাদের মা ভয়ে আমতা আমতা করলো সত্যিটা জানাতে। মুক্তা যে রাগ করে বাড়ি ছেড়ে চলে গেছে সেই খবর ফাহাদ এখন পর্যন্ত জানে না। জানলে নিশ্চয়ই এত শান্তভাবে কথা বলতো না। মুক্তা যাওয়ার সময় হাতের ফোনটা পর্যন্ত নিয়ে যায়নি। ফাহাদের মা সত্যিটা লুকিয়ে ভয়ে আমতা আমতা করে বলল, তোর বউ তো আজ বাপের বাড়ি গেছে ফাহাদ, ফোনটা ভুলে বাসায় ফেলে গেছে। ফাহাদ মায়ের কথায় হালকা কপাল কুঁচকে বলল, হঠাৎ আজ এই অসময়ে ও বাড়িতে গেল কেন আম্মা? আমি জানি না, গেছে হয়তো কোনো কারণে হবে। তুই তোর শাশুড়ির ফোনে কল করে দেখ কি বলে। আচ্ছা। ফাহাদ সত্যি সত্যি রেহেনা বেগমের ফোনে কল দিল। মায়ের ফোনটা মুক্তার হাতেই ছিল বলে ফাহাদের প্রথম কলে মুক্তা রিসিভ করলো। ফাহাদ মুক্তার বাড়ির আসার কথা জানতে চাইলে মুক্তা প্রচণ্ড রাগারাগি করলো ফাহাদের সঙ্গে। ফাহাদ মুক্তার সঙ্গে তর্কে না জড়িয়ে ফোন কাটার আগে সুন্দর করে জানতে চাইলো মায়া কেমন আছে সেটা। আর এতে আবার তেলে বেগুনে জ্বলে উঠল মুক্তা। ফাহাদের পরিবারের জন্য আজ এত কিছু হলো, মুক্তার সুন্দর সংসার ভাঙতে চলেছে। মায়াও পাগল হয়ে বাসায় বসে আছে। পাগল মায়ের খোঁজ এতদিন তো ফাহাদ করলো না। যেই মুক্তা আজ বাপের বাড়িতে চলে আসলো, তখনই ফাহাদ কল করে জানতে চাইলো মায়া কেমন আছে সেটা। এর আগে কেন মায়ের খোঁজ করলো না সে? বড় দুলাভাই হিসাবে কি ফাহাদের কোনো দায়িত্ব নেই? মুক্তা ফাহাদের কল কাটার আগে রেগেমেগে শুধু এতটুকুই বলেছিল যে মায়া ভালো আছে, খুব ভালো আছে। মায়ের খবর কারো নেওয়ার দরকার নেই, এমনকি ফাহাদেরও না। অথচ বুঝতে পারল না রাগের পিছনে থাকা মুক্তার কষ্টটা। কারণ ফাহাদ তখনও জানতো না মুক্তা কেন বাপের বাড়িতে চলে গেল, কি হয়েছিল মুক্তার সঙ্গে ফাহাদের বাড়িতে। অথচ ফাহাদ মুক্তার রাগান্বিত কথাগুলো বিশ্বাস করে ফোন দিল আসিফকে এবং পই পই করে বলল,
মায়া ভালো আছে, সুস্থ আছে। আসিফ ও ফাহাদের সেই খবর পাঠালো লন্ডনে আয়নের কাছে। মায়া ভালো আছে সেই খবর শুনে আয়নও শান্ত হয়ে গেল। অথচ কেউ জানতেও পারল না মায়ের সঙ্গে কতটা ষড়যন্ত্র চলছিল তার বাড়িতে। হৃদ নেই, আরিফ নেই পাশে। একা মায়া আরো একা হয়ে গেল পরিবারের চাপে। রাতের শেষ প্রহর কাটিয়ে ধরণীতে ভোরের আভাস। চারপাশের অন্ধকার আবছায়া তখন কাটেনি পুরোপুরি। সকাল 4:56 কি 57 ঘরে হৃদের রেগুলার চেক আপের ডাক্তাররা উপস্থিত। সঙ্গে খান পরিবারের সকলে কেবিনে জমাট বেঁধে দাঁড়িয়ে। হৃদের অ্যাক্সিডেন্টের বিগত ৪৫ দিনের পর আজ হৃদের হুঁশ ফিরেছে। যদিও এখনো চোখ মেলে তাকায়নি, তবে ডাক্তারদের খবর পেয়ে এই শেষ রাতের মধ্যেই খান পরিবারের সকলে হসপিটালের ভিড় জমিয়েছে খুশিতে। হৃদ চোখ মিলে যেন আপনজন সকলকে পাশে পায় সেই আশ্বস্তে। যদিও হৃদের শরীর বিগত 1 সপ্তাহ ধরে রেসপন্স করছিল, তবে আজ সজ্ঞানে ফিরবে বলে এমনটা জানায় ডক্টররা। হলেও তাই। সকাল 5টা 7 মিনিটে হৃদের হুঁশ ফিরল। নাকে অক্সিজেনের নলটা বাঁধা। অল্প মাথা দুলিয়ে বেশ অনেকক্ষণ সময় নিয়ে হুঁশে ফিরল হৃদ। বন্ধ চোখের পাতা টেনে খুলতে গিয়ে আবারও ঝাপটিয়ে বন্ধ করে নিল সে। অনেক দিন পর হঠাৎ আলোর তেজ রশ্মিটা যেন হুট করে হৃদের চোখে সইল না। তাই ডক্টররা নার্সকে বলে রুমে আলো কমিয়ে দিতে। হৃদ ঝাপসা চোখে পুনরায় একইভাবে চোখ খোলার চেষ্টা করতে অল্প আলোয় দেখল বেশ অনেকগুলো পরিচিত মুখ। মাথার অসহ্য ব্যথা অনুভব হতে হৃদ বিরক্তিতে চোখ খিচে বন্ধ করে নিজের বাম হাত মাথায় রাখতে চাইলে সেই হাতটা কেঁপে উঠল দুর্বলতায়। পাশে দাঁড়ানো ডক্টর তৎক্ষণাৎ হৃদের হাত ধরে সাহায্য করলো ভারসাম্য রাখতে। হৃদ কোথায় আছে, তার সাথে কি হয়েছে, সে সব হুট করে কোনো কিছু মনে করতে পারল না। আর না আশেপাশের উৎসুক মানুষগুলো কারা সেটা ঠাহর করতে পারল। শুধু বিরক্তিতে কেমন কপাল কুঁচকে রাখছে বারবার। এক ঝটকায় ডক্টরের হাতটা ছিনিয়ে নিল নিজের থেকে। অল্প আওয়াজে কিছু বলতে চেয়ে ঠোঁট নাড়ল। স্পষ্ট ভাষায় কিছু বলতে না পেরে পুনরায় চোখ মিলিয়ে তাকালো সামনে। এবার বেশ কিছু মুখ হৃদের চোখে স্পষ্ট হলো। সেই সাথে পরিচিত লাগলো সবাইকে। এক পাশে সুফিয়া খান রাদিফ দাঁড়িয়ে, অন্য পাশে নিহাল খান, আয়ন আর ডাক্তাররা সহ 2 নার্স। পায়ের কাছে আরাফ খান, হেনা খান, সঙ্গে আয়নের পুরো পরিবার দাঁড়িয়ে। সকলের মাঝে খুশির অশ্রু। হৃদ তাদের হাসি কান্নার ব্যাপারটা তখনও বুঝল না। আর না ধরতে পারল এই অসময়ে সকলে কেন হৃদের রুমে ভিড় জমিয়ে দাঁড়িয়ে। তার অসহ্য মাথা ব্যথাটাও কমছে না। বিরক্তিতে হৃদ হুট করে উঠে বসতে চাইলে হাতের ক্যানোলাতে আর নাকের অক্সিজেনের নলে টান খেলে হৃদ বিরক্তিতে উঠে বসতে বসতে 2 হাতে নাকের নলকে আর বাম হাতের ক্যানোলা খুলে ফেলতে ফেলতে বলল, বাল, এই বাল ছাল কে লাগাইছে আমার হাতে? ফালা এগুলা, অসহ্য। হৃদ চট করে মনে করতে পারল না নিজের অ্যাক্সিডেন্টের বিষয়টা। আর না বুঝতে পারল তার মাথা ব্যথার কারণটা। তার মনে হলো সে ঘুম থেকে সবে উঠে বসেছে মাত্র। কোথায় আছে, কেন আছে, এই বিষয়গুলো এখনো হৃদের বোধগম্য হয়নি। হৃদকে 2 হাতে টেনে টেনে সবকিছু খুলে ফেলতে দেখে উপস্থিত সকলে আঁতকে উঠল। আয়ন অস্থির ভঙ্গিতে হৃদকে থামাতে চেয়ে চিৎকার করে বলল, এসব কি করছিস হৃদ? থাম প্লিজ, তুই অসুস্থ। আয়নের কথায় অধৈর্য হৃদ বিরক্তিতে বলল, বালের অসুস্থ আমি? সর সামনে থেকে। আমার রুমে কি তোদের? বের হ, যা। কথাগুলো বলতে বলতে হৃদ পেট গুলিয়ে রক্তবমি করতে ছেলেকে তৎক্ষণাৎ 2 হাতে জাপটে ধরল সুফিয়া খান। হৃদের খালি পেটে তেমন কিছু না থাকায় গলার আটকে থাকা মরা রক্তটুকু বের হতেই হৃদ আবারও নিস্তেজ হয়ে পড়ল। উপস্থিত ডক্টররা হৃদের চেক আপ করতে চেয়ে আদেশ করল পরিবারের সকলকে বাহিরে যেতে, পেশেন্টের কাছে ভিড় না জমাতে। উপস্থিত সকলে দিমনা করল বের হতে। সবাই হৃদের সঙ্গে কথা বলতে চায়, অথচ হৃদ অকারণে অধৈর্য হয়ে রেগে যাচ্ছে বারবার। গায়ের ওপর ডক্টরের হাতটাও বিরক্তিতে ঝাটকা মেরে ফেলে দিতে দিতে হৃদ বলল, বাল, মেয়ে মানুষের মতো হাতাহাতি করছেন কেন, সরেন। হৃদের তপ্ত মেজাজে বাংলা ভাষায় বলা কথাগুলো ইউরোপিয়ান ডক্টরদের বোধগম্য না হলেও উপস্থিত সকল বেশ থমথমে মুখে দাঁড়িয়ে। হুঁশে ফেরার পর থেকে হৃদ অকারণে বিরক্ত আর রেগে যাওয়ার কারণটা সকলে বুঝতে না পারলেও ডক্টর হৃদের মেজাজটা নিয়ে তেমন কোনো প্রতিক্রিয়া দেখালো না। বরং খুবই স্বাভাবিকের ন্যায় হাস্যোজ্জ্বল মুখে নিজ ভাষায় হৃদের উদ্দেশ্যে বলল, নাও ইউ আর পারফেক্টলি হেলদি ইয়াং ম্যান। হৃদ কিছু বলবে তার আগে একজন নার্স কাপে করে অল্প গরম পানি নিয়ে আসলো হৃদের গলায় আটকে থাকা রক্তটুকু পরিষ্কার করতে।
হৃদ সুন্দরী নার্সটিকে দেখে নাক মুখ কুঁচকে ফেলতেই সুফিয়া খান আগ বাড়িয়ে নিজের হাতে নিল সেই কাপটি। হৃদের হুঁশ ফেরার পর থেকে তিনি নীরব দর্শক ছিল। ছেলের মতিগতি লক্ষ্য করছিল। অ্যাক্সিডেন্টের কারণে হৃদের মুডে পরিবর্তন এসেছে। এবার কতটুকু পরিবর্তন হয়েছে সেটা এখনো বোঝা দেয়। তিনি হৃদের কপালে হাত রাখতে হৃদ ঘাড় বেঁকে তাকালো মায়ের দিকে। চোখের সামনে মাকে দেখে একই মেজাজে বলল, এত রাতে আমার রুমে কি তোমাদের? বিরক্ত লাগছে, যাও সবাই। সুফিয়া খান বেশ শান্তভাবে হৃদের পিঠে হাত বুলিয়ে কাপে গরম পানিটুকু ছেলের মুখে দিতে দিতে বলল, ঠিক আছে, সবাই চলে যাবে। আগে তুমি গরম পানিটুকু দিয়ে গলা পরিষ্কার করো, তারপর। হৃদ মুখে পানিটুকু নিল না, বরং দু হাতে মাথা চেপে ধরে শুধালো, আমার মাথা ব্যথা করছে কেন? আসিফ কই? আসিফকে ডাক দাও। হাতের কাপটা চেপে সুফিয়া খান শান্ত গলায় উত্তর করে বলল, আসিফ নেই। আসিফ নেই কথাটা শুনে আবারও চট করে মেজাজ খারাপ হলো হৃদের। বিরক্তিতে বলল, আসিফ নেই মানে? মারা গেছে ও? সুফিয়া খানের একই শান্ত উত্তর আসলো তক্ষুনি, না, মরে নাই, আছে। তাহলে ডাক দাও। সুফিয়া খানকে বলতে না দিয়ে কথার মাঝে রাদিফ উত্তর করে বলল, ভাই তুমি আগে একটু রেস্ট করো, আসিফ ভাইয়ের সঙ্গে না হয় পরে কথা বলো। তোরে বলছি জ্ঞান দিতে, তোরে বলছি ডাক দিতে। হৃদ অকারণে সবার উপরে রেগে যাচ্ছে দেখে সুফিয়া খান রাদিফকে থামিয়ে হৃদকে শুধিয়ে বলল, তুমি অসুস্থ বলে আসিফ এখানে নেই। তুমি হসপিটালে আসো হৃদ। তোমার অ্যাক্সিডেন্ট হয়েছিল মনে নেই? সুফিয়া খানের কথায় হৃদের কপালের ভাঁজ তীক্ষ্ণ হলো। 1 মিনিট চুপ করে যেতেই সম্পূর্ণ ঘটনা মাথায় আসলো। সে তো বিকেলের দিকে অ্যাক্সিডেন্ট করেছিল। আচানক একে ট্রাক তাকে চাপা দেয়। তারপর সে রাস্তায় লুটিয়ে পড়ে। জ্ঞান হারানোর আগে সে দেখেছিল বউকে চিৎকার করে কাঁদতে। তার বউ তার পাশেই ছিল। বউয়ের কথা মাথায় আসতে হৃদ চট করে আশেপাশে তাকিয়ে মায়ের খোঁজ করল। আশেপাশে উপস্থিত সবাইকে খুঁজে পেল, শুধু তার বউ আর আসিফকে ছাড়া। বেয়াদব বউটা তার অ্যাক্সিডেন্টের খবর পেয়ে হসপিটালে আসলো না দেখা করতে? নাকি এসেছে? যদি এসে থাকে তাহলে হৃদের যে হুঁশ ফিরেছে সেই খবর পায়নি এখনো? নাকি হসপিটালের মধ্যেও পড়ে পড়ে ঘুমাচ্ছে স্বামীর খবর না নিয়ে? শান্ত হয়ে যাওয়া মেজাজটা আবারও খিসে গেল মায়ের ওপর। তার হুঁশ ফেরার পর কেন বেয়াদব বউটা দেখতে পেল না সেই কারণে। হৃদ খিচে যাওয়া মেজাজে কিছু বলবে, তার আগে আবারও মাথা চক্কর দিয়ে উঠল হৃদের। শরীর দুর্বল থাকায় ঝুলে পড়ে যেতে দেখে ডাক্তার সহ প্রায় সকলেই হৃদকে ধরল। হৃদ শরীর ছেড়ে বেডে শুয়ে পড়তে পড়তে ডক্টর মুহূর্তে হৃদের নাকে অক্সিজেন নল লাগাতে চাইল। হৃদ তাতে বাধা দিয়ে সুফিয়া খানের উদ্দেশ্যে ছোট গলায় বলল, আমার বউ কই আম্মু? হৃদের ছোট কথায় সুফিয়া খানের কপালে সূক্ষ্ম ভাঁজ পড়ল। ছেলে যে বিয়ে করেছে, তার বউ আছে, সেটা এতদিন ওনার মাথায় ছিল না। ছেলের টেনশনে টেনশনে বাকি সবকিছু ভুলে বসেছিল তিনি। কিন্তু ছেলে সজ্ঞানে ফিরে তার বউ খোঁজ করছে দেখে তিনিও তৎক্ষণাৎ উত্তর করতে পারল না। কেমন নিশ্চুপ আর নিস্তব্ধ হয়ে গেল। মূলত উনি নিজেও জানে না ওনার ছেলের বউ কোথায় আছে, কেমন আছে। স্বামীর অসুস্থতায় বউকে পাশে রাখতে হবে সেটাও এতদিন ওনার ধারণাতে ছিল না। সুফিয়া খানকে উত্তর করতে না দেখে হৃদ পুনরায় একই প্রশ্ন করল, আমার বউ কই? সুফিয়া খানের মেরুদণ্ড সোজা হলো। তীক্ষ্ণ দৃষ্টিতে আশেপাশে তাকালো। রাদিফ, আয়ন, হ্যানা খান, আরাফ খান, নিহাল খান, এমনকি আয়নের মা বাবা সুফিয়া খানের মুখের দিকে তাকিয়ে অপরাধী দৃষ্টিতে। সকলেই জানে হৃদ বিবাহিত, অথচ কারো কাছে হৃদের বইয়ের কোনো খবর নেই। সুফিয়া খান দৃষ্টি ঘুরিয়ে আবারও তাকালো বেহুশরত হৃদের দিকে। ডক্টর হৃদকে ঘুমের ইঞ্জেকশন পুশ করছে। তিনি সেদিকে তাকিয়ে থেকে আয়নের উদ্দেশ্যে বলল, আসিফকে ফোন দাও আয়ন, বলো মায়াকে ভিডিও কলে আসতে। জি মামি। দুপুর 12টার ঘরে। তীব্র ঠান্ডায় তুষারপাতে তলিয়ে লন্ডন শহর। সকাল থেকে মায়ের খোঁজে খান পরিবারের সকলে, অথচ সকাল থেকে দুপুর গড়াল, দুপুর থেকে বিকাল। লাপাত্তা মায়ের খোঁজ খান পরিবারের কেউ করতে পারল না। প্রথমে বিষয়টি এত জটিল না লাগলেও এখন বেশ টেনশনে কপাল কুঁচকে যাচ্ছে সুফিয়া খানের। নিহাল খান বাংলাদেশে আরিফের কাছে কল করে যাচ্ছে মায়ের সন্ধানে। ফাহাদকেও করছে, অথচ আরিফের নাম্বারটাও অফ যাচ্ছে বরাবরের মতোই। ফাহাদ নিজেও তার শ্বশুরবাড়ির কারো খবর দিতে ব্যর্থ। মুক্তার ফোনও অফ। নিজের বউ কোথায় আছে সেই খবর বিগত 2 দিন ধরে ফাহাদের কাছে নেই। এই তো 2 দিন আগে অকারণে ফাহাদের সঙ্গে ঝগড়া করে ফোন বন্ধ করেছিল মুক্তা। তারপর থেকে ওই বাড়ির কারো খবর নেই। শ্বশুর শাশুড়ির নাম্বারও অফ যাচ্ছে। হুট করে ওই বাড়ির সকলের নাম্বার অফ হয়ে যাওয়াতে টেনশনে পড়ে গেল সুফিয়া খান।
আসিফকে দিয়ে তৎক্ষণাৎ লোক পাঠালো আশুগঞ্জ। দুপুর থেকে বিকাল হতে হতে খবর আসলো মায়াদের বাড়িতে মস্ত বড় তালা ঝুলছে গেটের দরজায়। সেখানে মায়াদের পরিবারের কেউ উপস্থিত নেই। মায়া বা তার পরিবারের লোক কোথায় আছে কারো জানা নেই। টেনশনে টেনশনে কেমন অপরাধ বোধে ভুগলো হৃদের মা বাবা দুজনেই। আয়ন অস্থির উত্তেজনায় মানুষ লাগিয়ে খোঁজ করালো জুয়ের, কিন্তু সকলেই খবর দিতে ব্যর্থ। আয়নের মনে হলো এতদিন জুয়ের খবর না নিয়ে সে এক প্রকার পাপ করেছে। সেদিন ফাহাদের উড়ন্ত কথায় বিশ্বাস করাটা তার ঠিক হয়নি। অন্তত একবারের মতো আয়ন আশুগঞ্জ লোক পাঠিয়ে সবার খোঁজ করা দরকার ছিল, তাহলে হয়তো আজ এভাবে হারিয়ে যেতে পারতো না। টেনশনে টেনশনে আয়নের কেমন বুক ব্যথা অনুভব করলো। হৃদকে কি উত্তর দেবে সেই চিন্তায় অস্থির হলো। হৃদের হুঁশ আবারও যখন সন্ধ্যার দিকে হুঁশ ফিরল, তখন সে একই প্রশ্নের মুখোমুখি হতে হলো সুফিয়া খানকে। মায়া কই আম্মু? হৃদের প্রশ্নে নিশ্চুপে দাঁড়ালো সুফিয়া খান। আয়ন, নিহাল খান, রাদিফ সকলেই থমথমে মুখে দাঁড়িয়ে। শুয়ে থাকা হৃদ উঠে বসতে চাইলে রাদিফ নিহাল খান ধরে বসালো। হৃদ শারীরিকভাবে সুস্থ, শরীরে কোথাও কোনো ব্যথা পায়নি সে। মাথার আঘাতটা ১.৫ মাসে শুকিয়ে গেছে প্রায়। মাথায় সার্জারি হয়েছে মোট দুটো। মাথায় অস্ত্রোপচার করায় মাথা ব্যথা করছে তার। হাই পাওয়ারের মেডিসিনের কারণে শারীরিকভাবে বেশ পরিবর্তন ঘটেছে। শরীর ফুলে চটচটে মেজাজের হয়ে গেছে। হৃদকে রেগে যেতে দেখে সুফিয়া খানের হয়ে রাদিফ কিছু বলতে চাইলে হাত উঠিয়ে থামায় সুফিয়া খান। তিনি শান্ত স্বরে বলল, এখানে নেই। সুফিয়া খানের কথা শেষ হতে হতে হৃদ অধৈর্য গলায় শুধালো, এখানে না থাকলে কই আছে? ওকে আসতে বলো। সুফিয়া খান কথা ঘুরাতে চেয়ে বলল, মায়া পরে আসবে, তুমি আগে রেস্ট করো। নিজের মাকে কথা ঘুরাতে দেখে হৃদের কপাল কুঁচকে আসলো। সন্দিহান দৃষ্টিতে মায়ের দিকে তাকিয়ে বলল, আমার সাথে মায়াও ব্যথা পেয়েছিল কাল। হৃদের ধারণা সে কাল অ্যাক্সিডেন্ট করেছিল, আর আজ সে হুঁশ জ্ঞানে ফিরেছে। হৃদ নিজের অসুস্থতা নিয়ে সে এখনো অবগত নয়। সুফিয়া খান ছোট করে উত্তর দিয়ে বলল, না। তাহলে এত কাহিনী কেন করছো? ডাকো ওকে। আই ওয়েন্ট টু সি হার। সুফিয়া খান কিছু বলবে তার আগে রাদিফ উত্তর দিয়ে বলল, ভাবি তো এখানে নেই ভাই, বাংলাদেশে আছে। খানিকটা অসন্তুষ্ট গলায় জানতে চাইল হৃদ, তাহলে আমরা কই? লন্ডনে। লন্ডনে? রাদিফ হৃদকে সবটা জানিয়ে বলল, হ্যাঁ ভাই, আমরা তোমাকে নিয়ে লন্ডনে আছি ১.৫ মাস যাবৎ। আজ ১.৫ মাস পর তোমার জ্ঞান ফিরেছে সকালে, সেই জন্য ভাবি এখানে নেই। রাদিফের কথাটা যেন হৃদের মস্তিষ্কে টনক নড়ে উঠল। সুফিয়া খানের দিকে তাকিয়ে প্রশ্ন করে বলল, আমি লন্ডনে হলে আমার বউ বাংলাদেশে কেন আম্মু? সুফিয়া খান থমথমে মুখে উত্তর দিয়ে বলল, তোমার টেনশনে বাকি কিছু মনে ছিল না আমার। মায়ের ব্যাপারটা আমার মাথা থেকে ছুটে গিয়েছিল। মায়ের কথায় শরীরের রক্ত টগবগিয়ে উঠল হৃদের। সে অসুস্থ বলে তার বইয়ের খোঁজ করবে না, তার পরিবার অবহেলা করবে। আজ যদি হৃদ জীবিত না থাকতো, তাহলে তার বইয়ের খেয়াল করতো না তারা। হৃদ তিরি মেজাজে বলল, তোমার কি মনে ছিল না আম্মু? ছেলের টেনশনে ছেলের বইয়ের খোঁজ করতে মনে ছিল না? সুফিয়া খানকে চুপ থাকতে দেখে হৃদের মেজাজ বিগড়ে গেল। দাঁতে দাঁত চেপে আয়নের উদ্দেশ্যে বলল, আরিফকে কল দে আয়ন, বল মায়াকে দিতে, কথা বলবো আমি। আয়ন কেমন অনিশ্চয়তা বলল, আরিফের ফোন অফ, সে ইন্ডিয়াতে আছে। তাহলে ওই বাড়ির অন্য কাউকে কল দে। আয়ন হৃদকে সত্যটা জানিয়ে বলল, সকাল থেকে খোঁজ করছি, ওই বাড়ির কারো কোনো খবর পাচ্ছি না, সবার ফোন অফ। লোক পাঠিয়েছিলাম আশুগঞ্জে, তারা তারা জানিয়েছে মায়েদের বাড়িতে নাকি তালা মারা। আশেপাশে খোঁজ করেছিল আমাদের লোক, কেউ মায়ের পরিবারের খবর দিতে পারেনি। বলতে গেলে এখনো খোঁজ পাওয়া যায়নি মায়েদের। আয়নের কথা শেষ হতে হতে হৃদ হাতে ক্যানোলা টেনে খুলে ছিটকে ফেলল ফ্লোরে। তার যা বোঝার তা বোঝা হয়ে গেছে। তার অনুপস্থিতিতে কেউ তার বউয়ের খোঁজ করেনি। তার বউ ভালো নেই, ভালো থাকার কথাও না। ওদের বিয়েটা এখনো দুপরিবারের সম্মতি পায়নি। এর মাঝে হৃদের অ্যাক্সিডেন্ট হওয়াতে তার বউ একা হয়ে যাবে, সেটাই স্বাভাবিক। হৃদের অনুপস্থিতিতে তার পরিবার অন্তত তার বউয়ের পাশে দাঁড়ানো প্রয়োজন ছিল। অপ্রয়োজনীয় অবহেলায় না জানি কতটা দেরি হয়েছে হৃদের হুঁশে ফিরতে। অজানা ভয়ে হুট করে হৃদের বুক কাঁপল। বাংলাদেশে ফিরতে খুব বেশি যাতে দেরি না হয়, সেটাই দোয়া করল। বাকি সবাই বাদ। হৃদের অন্তত নিজের মা বাবার ওপর বিশ্বাস ছিল, তারা হৃদের অনুপস্থিতিতে তার আমানতের খেয়াল রাখবে, অন্তত অযত্নে অবহেলা করে দূরে সরিয়ে রাখবে না। কিন্তু তার কিছুই হলো না। হৃদের বাবা মা দুজনই ওর বিশ্বাস ভাঙল। সেই জন্য আপাতত হৃদ ওর বাবা মাকে এড়িয়ে যেতে চাইল।
নয়তো দেখা যাবে রাগের বশে মা বাবার সঙ্গে সে বেয়াদবি করে ফেলবে। অতিরিক্ত রাগে হৃদের শরীরের শিরা দপদপ করে উঠল। ইংল্যান্ডের বাতাসও হুট করে কেমন বিষাক্ত লাগলো। তার এই মুহূর্তে বাংলাদেশে ফেরা জরুরি। তাই বেড থেকে নামতে নামতে নাকের অক্সিজেন নলটা টেনে খুলে ফেলতে ফেলতে রাদিফকে বলল, আসিফকে কল দে রাদিফ, আমি বাংলাদেশে ফিরব। হৃদের কথায় আঁতকে উঠল সকলে। হৃদের চিকিৎসা এখনো শেষ হয়নি। লন্ডনে থাকা হৃদের জন্য জরুরি। রাদিফ আঁতকে ওঠার মতো করে বলল, ভাই তুমি অসুস্থ, তোমার চিকিৎসার প্রয়োজন। রাদিফকে বলতে না দিয়ে হৃদ বলল, চিকিৎসা শেষ, শার্ট দে। বলতে বলতে হৃদ গায়ের হসপিটালের ইউনিফর্মটা টেনে খুলতে লাগলো। হৃদের জন্য আনা রাদিফের শার্টগুলো থেকে একটা শার্ট গায়ে জড়ালো। তারপর সবগুলো শার্ট একের পর এক গায়ে জড়িয়ে নিয়ে খুলতে লাগলো রাগে। রাদিফের আনা একটা শার্টও তার গায়ে ফিট আসলো না। হৃদের বিগড়ানো মেজাজটা আবারও খিচে গেল রাদিফের ওপর। চোয়াল শক্ত করে বলল, বালের শার্ট এনেছিস তুই আমার, একটাও গায়ে লাগে না। আমার সাইজ জানিস না তুই? জানি ভাই। তাহলে এসব ব্লাউজের মতো শার্ট কেন এনেছিস? একটাও গায়ে আসে না। রাদিফ চোখ আড়িয়ে হৃদের মাথা থেকে বডি পর্যন্ত চোখ ঘুরালো। হৃদকে দেখতে কেমন গাজনি টাইপ আমির খানের মতো লাগছে। সার্জারি করার কারণে ন্যাড়া মাথা করতে হয়েছিল হৃদকে। যদিও এখনো ন্যাড়া মাথায় আছে, তবে 1.5 মাসে হৃদের চুলগুলো হাফ ইঞ্চির চেয়ে কম আছে মাথায়। মাথার বাম পাশে আঘাতের জায়গায় সেলাই করা। সেলাইয়ের দাগটা স্পষ্ট এ বর্ণের মতো করে ফুটে উঠেছে। রাদিফ চোখ ঘুরিয়ে হৃদকে দেখে বলল, শার্ট তো তোমার সাইজেরই এনেছিলাম ভাই, তুমি মোটা হয়ে গেছো। রাদিফের কথায় হৃদ কিছু বলবে তার আগে আয়ন হৃদকে বলল, আমি তোর কাপড়ের ব্যবস্থা করছি হৃদ, তুই প্লিজ শান্ত হ। হুটহাট কিছু করতে যাস না প্লিজ। তুই এখনো অসুস্থ, তোর হসপিটালে থাকাটা জরুরি। আয়নের কথাটা না শোনার মতো করে বলল, তোকে জ্ঞান দিতে বলিনি, আমার প্রয়োজন আমি বুঝি, সর সামনে থেকে। আয়ন হৃদকে বাধা দিতে গিয়ে দেখে রাদিফও এগিয়ে আয়নের সঙ্গে ধরে হৃদকে পথ আটকে দাঁড়ালো। হৃদ মেজাজ হারিয়ে কক্ষে থাকা সেলফ ধরে টেনে উল্টে ফেলে দিতে চেতে উঠল সুফিয়া খানের ওপর। কন্ট্রোল করা রাগটা ধরে রাখতে না পেরে গর্জে উঠে বলল, আমি তোমার ওপর ভরসা করেছিলাম আম্মু, ভেবেছিলাম আমার অনুপস্থিতিতে আমার বউয়ের খেয়াল রাখবে তুমি, অথচ তুমি রাখোনি। আমি জীবিত কিন্তু আমার বউ নিখোঁজ। সুস্থতার চেয়ে বউকে হারানোর পেইন বেশি হচ্ছে আমার। তুমি বুঝবে আমার কষ্ট। হৃদকে উত্তর দেওয়ার মতো কোনো ভাষাই এই মুহূর্তে সুফিয়া খানের নেই। তিনি কেমন গম্ভীর মুখে দাঁড়িয়ে। ছেলেকে সুস্থ করতে গিয়ে যে ছেলের আমানতের খেয়াল রাখতে পারেনি, তার আফসোস ওনার হচ্ছে। মূলত ওনার একটা বারের জন্য মনে হয়নি ছেলের বিবাহিত হবার কথাও না। আনুষ্ঠানিকভাবে বিয়ে হয়নি দুজনের। মায়া হৃদের সঙ্গে একই বাড়িতে বসবাসও করতো না। সেই জন্য অভ্যাসেও ছিল না হৃদের বউয়ের খোঁজ রাখা। কিন্তু এখন যখন ছেলের বউয়ের খোঁজ করতে গেল, তখন ছেলের বউকে খুঁজে পাওয়ার মতো কোনো পথই তিনি এই লন্ডন শহরে বসে পাচ্ছে না। সেজন্য তিনিও ঠিক করেছিল 2-1 দিনের মধ্যে বাংলাদেশে ফিরবেন মায়ের খোঁজে। অথচ তার আগেই কাঠগড়ায় দাঁড়াতে হলো ছেলের কাছে। হৃদ পুনরায় একইভাবে গর্জে উঠে বলল, যে ছেলেকে সুস্থ করতে তোমাদের দিন রাত এক করতে হয়েছে, সেই ছেলের সাথে আজ শেষ দেখা তোমাদের। যদি না আমি আমার বউকে গিয়ে হেফাজতে পাই, জীবনে দ্বিতীয়বারের মতন ছেলের মুখ দেখার সুযোগ তোমরা পাবে না আর। হৃদের কথায় দীর্ঘ সময় নীরবতা ভেঙে কথা বলল নিহাল খান। তিনি নিজেও ছেলের অপরাধী বলে এতক্ষণ চুপ করেছিলেন, কিন্তু এখন যখন ছেলেকে হারানোর ভয় হলো, তখন তিনিও হৃদকে বোঝাতে চেয়ে বলল, অ্যাক্সিডেন্টের পর তোমার অবস্থা খুব খারাপ ছিল হৃদ। ওই অবস্থায় আমরা শুধু তোমার কথা ভেবে লন্ডনে চলে এসেছিলাম। তাছাড়া মায়ের পাসপোর্ট আমাদের হাতে ছিল না, আর না লন্ডনে আসার ভিসা। নিহাল খানকে বলতে না দিয়ে হৃদ বলল, তোমরা চাইলে এই 1.5 মাসের মধ্যে যে কোনো সময় আমার বউকে এখানে নিয়ে আসতে পারতে আব্বু। মায়ের পাসপোর্ট আসিফের কাছে ছিল। তুমি জানতে আব্বু হাউ মাচ লাভ হার। তারপরও আমার বউকে কিভাবে একা ছেড়ে দিলে তোমরা? সে আমার আমানত ছিল তোমাদের কাছে, তাহলে অবহেলা করলে কিভাবে? হৃদের কথায় নিহাল খানের মুখটা বন্ধ হয়ে যায় তক্ষুনি। হৃদ হসপিটালের ইউনিফর্মে বেরিয়ে যেতে হৃদের পেছন পেছন রাদিফও দৌড়ালো ভয়ে। হৃদকে একা ছেড়ে দিলে কোথাও কোনো অঘটন ঘটিয়ে ফেলে সেই ভয়ে। সুফিয়া খান ছেড়ে চলে যাওয়ার দিকে তখনও গম্ভীর মুখে তাকিয়ে। এই মুহূর্তে ওনার মাথায় কি চলছে সেটা মুখ দেখে বোঝা দায়। 3 কবুলে মায়ের বিয়ে সম্পূর্ণ হয়ে যেতেই শফিকুল ইসলাম নাদিমের হাতে মায়ের কম্পিত ঠান্ডা হাতটা সঁপে দিল। দুই পরিবারের উপস্থিতিতে ঘরোয়া বিয়ে সম্পূর্ণ হয়েছে মায়া আর নাদিমের।
বিয়েটা মায়ের ছোট ফুপির গ্রামের বাড়ি থেকেই হলো। চেয়ারম্যান পরিবারের সদস্যরা বরযাত্রী সমেত মাত্র 2 গাড়ি করে 15 জন সদস্য উপস্থিত হয়েছিল বিয়েতে। মায়ের গায়ে লাল টুকটুকে বেনারসি, 2 হাত ভর্তি ল্যাপটানো মেহেদি, গায়ের তীব্র জ্বরে রাফাকে জড়িয়ে দাঁড়িয়ে, অন্য হাতটা নাদিমের হাতের ওপর। উপস্থিত সকলে মায়াকে নাদিমের হাতে সঁপে দিয়ে বউ বিদায় করার তাড়া দিল। মায়া হু হা কিছু বলল না। কেমন পাথর মূর্তির ন্যায় সকলের সঙ্গে হাঁটল গাড়ি অবধি। মায়া রাফা তখনও দুজন দুজনকে চেপে দাঁড়িয়ে, কেউ কাউকে ছাড়তে নারাজ। বিদায় বেলাও মায়া নিজের পরিবারের কারো সঙ্গে কথা বলল না, আর না চোখ আউড়িয়ে কাউকে দেখার চেষ্টা করলো। সকলের চোখে পানি, বিশেষ করে মায়ার মা রেহেনা বেগম নিশ্চুপে কাঁদছে দূরে দাঁড়িয়ে। উনার অসুস্থ মেয়েটাকে এক প্রকার গলায় পা দেওয়ার মতো করে বিয়েটা দিয়েছেন সবাই। আল্লাহ জানে সবটা কিভাবে সামলিয়ে ওঠে ওনার ছোট মেয়েটা। আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? তোমরা কি রোজা আছো আজকে? অবশ্যই কমেন্ট করে জানাও। আর কথা হচ্ছে, এইভাবে মায়ার নাদিমের সাথে বিয়েটা না হলেও পারত। আমার তো খুব টেনশন হচ্ছে। পরবর্তী পর্বে কি হয়? পরবর্তী পর্বে কি হয় এটা জানার জন্য ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর এখনো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আমি তোমাদের সাথে আছি, তোমাদের অপ্রিয় পাঠিকা অরোরা ইসলাম। আল্লাহ হাফেজ।